হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নিশি চলে এলাম আজ আবার একটি নতুন জীবনের গল্প নিয়ে। আজকের গল্পটি আমাদের পাঠিয়েছেন এক গোপন সাবস্ক্রাইবার, যিনি নাম প্রকাশ করতে চাননি। তিনি একজন নারী এবং এই গল্পটি তার জীবনের এক অদ্ভুত মোড়ের গল্প। গল্পটি শোনার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আপনাদের এক একটি লাইক আর কমেন্ট আমাদের নতুন গল্প নিয়ে আসার উৎসাহ যোগায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম তিশা, বয়স এখন 28। দেখতে শুনতে বেশ সুন্দরীই বলা চলে। অন্তত আয়নার সামনে দাঁড়ালে নিজের যৌবনের জৌলুস দেখে নিজেরই মাঝে মাঝে হিংসে হয়। কিন্তু এই রূপ, এই যৌবন সবই যেন একটা খাঁচার ভেতর বন্দি পাখির মতো। আমার বিয়ে হয়েছিল বছর 2 আগে রফিক সাহেবের সাথে। রফিক সাহেবের বয়স প্রায় 50-এর কোঠায়। তিনি বিশাল ধনী ব্যবসায়ী। তার আগের স্ত্রী মারা গেছেন বেশ কয়েক বছর আগে। সেই ঘরের এক ছেলে আছে, নাম আরিয়ান। আরিয়ানের বয়স 23 কি 24 হবে, সদ্য মাস্টার্স শেষ করেছে। রফিক সাহেব মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু স্বামী হিসেবে তিনি বড্ড বেরাস। ব্যবসার কাজে তিনি মাসের 20 দিনই দেশের বাইরে বা ঢাকার বাইরে থাকেন। আর যখন বাড়িতে থাকেন তখনও ল্যাপটপ আর ফাইলপত্র নিয়েই তার জগৎ। আমার দিকে তাকানোর, আমার মনের বা শরীরের খোঁজ নেওয়ার সময় তার নেই। একটা বড় বাড়িতে আমি আর আরিয়ান ছাড়া আর কেউ থাকে না। সাথে অবশ্য কাজের বুয়া থাকে দিনের বেলা, কিন্তু রাত হলে এই বিশাল ডুপ্লেক্স বাড়িটা যেন আমাকে গিলতে আসে। গল্পটা শুরু হয় গত বর্ষাকালে। রফিক সাহেব সেবার ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর গিয়েছেন 15 দিনের জন্য। বাড়িতে শুধু আমি আর আরিয়ান। আরিয়ান ছেলেটা এমনিতে খুব শান্ত, নিজের ঘরেই থাকে, ল্যাপটপে গেম খেলে আর পড়াশোনা করে। সৎ মা হিসেবে আমাকে সম্মান করে, কিন্তু আমাদের মধ্যে খুব একটা কথাবার্তা হতো না। মা ভাত দাও, মা আমি বাইরে যাচ্ছি, এর বাইরে কোনো আলাপ ছিল না। সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত। কারেন্ট ছিল না সন্ধ্যা থেকেই। ইনভার্টারের চার্জও শেষ হয়ে গিয়েছিল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। শুধু জানলার বাইরে বিদ্যুতের চমকানি মাঝে মাঝে ঘরটাকে আলোকিত করছে। আমার ভীষণ ভয় করছিল। আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে সোফায় বসেছিলাম। হঠাৎ মনে হলো সিঁড়ি দিয়ে কেউ নিচে নামছে। আমি চমকে উঠলাম। কে? আমি। মা, আরিয়ান, ভয় পেও না। আরিয়ানের গলা শুনে স্বস্তি পেলাম। ও এসে উল্টো দিকের সোফায় বসল। মোবাইলের টর্চটা জেলে টেবিলের ওপর রাখল। আবছা আলোয় দেখলাম আরিয়ানের পরনে শুধু একটা স্লিভলেস গেঞ্জি আর শর্টস। জিম করা সুঠাম শরীর ওর। এর আগে কখনো ওকে এভাবে খেয়াল করিনি, কিন্তু আজ এই নির্জন রাতে, বাইরের ঝড় আর ভেতরের অন্ধকারে ওকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আরিয়ান বলল, বাবা ফোন করেছে, নেটওয়ার্ক তো পাওয়া যাচ্ছে না। আমি বললাম, না রে, দুপুরের পর আর কথা হয়নি। আমার খুব ভয় করছে আরিয়ান, একা একা লাগছে। আমার গলার স্বরে হয়তো এমন কিছু ছিল যা আরিয়ানকে স্পর্শ করল। ও উঠে এসে আমার পাশে বসল, খুব কাছে, এত কাছে যে ওর শরীরের একটা পুরুষালী ঘ্রাণ আমার নাকে আসছিল। ও বলল, ভয় নেই মা, আমি তো আছি। মা ডাকটা শুনে আমার ভেতরটা রিরি করে উঠল। আমি তো ওর মা নই, বয়সে ওর থেকে মাত্র কয়েক বছরের বড়। আমি ওর দিকে তাকালাম। বিদ্যুতের আলোয় ওর চোখ দুটো চিকচিক করছিল। আমি বললাম, আরিয়ান, আমাকে মা ডেকো না প্লিজ, বিশেষ করে যখন তোমার বাবা বাড়িতে নেই। আরিয়ান অবাক হয়ে তাকাল, তাহলে কি ডাকবো? আমি একটু হেসে ওর কাঁধে হাত রাখলাম। হাতটা রাখতেই বুঝলাম ওর শরীরটা শক্ত হয়ে গেল। আমি ফিসফিস করে বললাম, তিশা, শুধু তিশা বলে ডাকবে, অথবা বন্ধু ভাবতে পারো। আরিয়ান ঢোক কিনল। আমি বুঝতে পারছিলাম ও নার্ভাস হচ্ছে, আবার উত্তেজিতও হচ্ছে। আমি ইচ্ছে করেই আমার শাড়ির আঁচলটা একটু অসতর্কভাবে কাঁধ থেকে ফেলে দিলাম। মোমবাতির আলোয় আমার গলার ভাঁজ আর বুকের কিছুটা অংশ ওর চোখে পড়ল। আমি আর চোখে দেখলাম ওর দৃষ্টি আমার বুকের দিকে স্থির হয়ে আছে। আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, কি দেখছো এমন করে? আরিয়ান তোতলে উঠল, না কিছু না, মানে তুমি খুব সুন্দর।
আমি ওর বুকে একটা আঙুল দিয়ে আলতো করে দাগ কাটতে কাটতে বললাম, তোমার বাবার তো এই সৌন্দর্য দেখার সময় নেই। এই ভরা যৌবন নিয়ে আমি একা একা এই বাড়িতে পচে মরছি। তুমি কি বুঝবে আমার কষ্ট? আরিয়ান আমার হাতটা খপ করে ধরল। ওর হাতটা কাঁপছিল। ও বলল, আমি বুঝি, আমি সব বুঝি। বাবাকে আমি অনেকবার বলেছি তোমাকে সময় দিতে। আমি বললাম, বাবাকে বলে লাভ নেই, যা করার তোমাকেই করতে হবে। কথাটা বলার সাথে সাথেই আমি ওর চোখের দিকে তাকিয়ে এক ধক করে ওর কোলে মাথাটা রাখলাম। আমি ওর পেটের ওপর হাত বুলিয়ে দিতে লাগলাম। আরিয়ান, আজ রাতে আমার খুব একা লাগছে, তুমি কি আমাকে একটু সঙ্গ দেবে? কিন্তু মা, মানে তিশা, এটা কি ঠিক হবে? বাবা যদি জানতে পারে? আমি উঠে বসলাম। ওর একদম মুখের কাছে মুখ নিয়ে গেলাম। আমাদের ঠোঁটের দূরত্ব তখন মাত্র 1 ইঞ্চি। আমি বললাম, বাবা জানবে না, এটা আমাদের গোপন বোঝাপড়া। তুমি যদি আমাকে খুশি রাখতে পারো, আমি তোমাকে এমন সুখ দেব যা তুমি কল্পনাও করতে পারোনি। আর যদি না করো, তাহলে আমি বাবাকে বলবো তুমি আমার সাথে খারাপ আচরণ করেছ। ব্ল্যাকমেইল ভাবছ? ভাবতে পারো, কিন্তু আমার এখন তোমাকে চাই। আরিয়ানের চোখে তখন ভয়ের চেয়ে কামনার আগুন বেশি জ্বলছে। ও আমার কোমরে হাত রাখল। ওর স্পর্শে আমার শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হলো। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর হাতটা আমার বুকের ওপর চেপে ধরলাম। তারপর ওর কানের লতিতে আলতো করে কামড় দিয়ে বললাম, দরজাটা লক করে এসো আরিয়ান। সেই রাতটা ছিল আমাদের বাঁধন ছিঁড়ে ফেলার রাত। বাইরে তখনও ঝড় চলছে, আর ভেতরে আমাদের দুজনের ঝড়ে সব নৈতিকতা, সব সম্পর্ক উড়ে যাচ্ছিল। আরিয়ান প্রথম দিকে একটু আড়ষ্ট ছিল, কিন্তু আমার অভিজ্ঞা ছোঁয়ায় ও বাঘের মতো হিংস্র হয়ে উঠল। আমরা ভুলে গেলাম কে সৎ মা আর কে ছেলে। সেখানে শুধু ছিল একজন তৃষ্ণার্ত পুরুষ আর একজন অবহেলিত নারী। পরদিন সকালে ঘুম ভাঙল আরিয়ানের ডাকে। ও বেডটি নিয়ে এসেছে। রোদ উঠেছে ঝলমলে, কিন্তু আমাদের দুজনের চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল গতরাতের গোপন রহস্য। আরিয়ান বলল, বাবা ফোন করেছিল, কাল ফিরবে। আমি হাসলাম, ফিরুক, তাতে আমাদের কি? বাবা যখন থাকবে না, তখন এই রাজত্ব আমাদের। এরপর থেকে এটা একটা রুটিন হয়ে গেল। রফিক সাহেব বাড়িতে থাকলে আমরা একদম সাধু। আমি ছেলের মতো যত্ন করি, ও মায়ের মতো সম্মান করে। কিন্তু রফিক সাহেব বেরিয়ে গেলেই আমাদের আসল রূপ বেরিয়ে আসে। কখনো কিচেনে রান্না করার সময় আরিয়ান এসে পেছন থেকে জড়িয়ে ধরে। কখনো দুপুরে গোসল করে বের হওয়ার সময় ভেজা শরীরে ওর সামনে দিয়ে যাওয়ার সময় ও আমাকে ইশারা করে নিজের ঘরে ডাকে। একদিন দুপুরের ঘটনা, আমি ছাদে কাপড় শুকাতে গিয়েছিলাম। কড়া রোদ ছিল। হঠাৎ আরিয়ান এলো। ছাদ একদম ফাঁকা, আশপাশে কোনো উঁচু বিল্ডিং নেই। আরিয়ান বলল, তিশা, আজ খুব গরম, তাই না? আমি বললাম, খুব, ঘেমে যাচ্ছি। ও আমার কাছে এসে বলল, চলো একসাথে শাওয়ার নিই। আমি কপট রাগ দেখিয়ে বললাম, দিন দিন খুব সাহস বাড়ছে তোমার, তাই না? ও আমাকে আচমকা পাজাকোলা করে কোলে তুলে নিল। আমি ফিসফিস করে বললাম, ছাড়ো, কেউ দেখে ফেলবে। ও হাসতে হাসতে বলল, দেখুক, তুমি তো বলেছ এটা আমাদের সিক্রেট, আর তোমার এই শরীরটা এখন শুধু আমার। সেদিন দুপুরে বাথরুমের শাওয়ারের নিচে আমরা যেভাবে একে অপরকে আদর করেছিলাম, তা ভাবলে এখনও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। জলের ধারা আর আমাদের শরীরের ঘাম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ওর শরীরের প্রতিটি ভাঁজ, ওর পেশিবহুল হাত যখন আমাকে পিষে ফেলছিল, তখন মনে হচ্ছিল স্বর্গীয় সুখ হয়তো একেই বলে। তবে মাঝে মাঝে ভয় যে লাগে না, তা নয়। একদিন রফিক সাহেব অসময়ে বাড়ি ফিরে এসেছিলেন। আমরা তখন ড্রয়িং রুমে সোফায় বসে সিনেমা দেখছিলাম। আরিয়ানের মাথা ছিল আমার কোলে। কলিং বেল বাজতেই আমরা ছিটকে সরে যাই। রফিক সাহেব ভেতরে ঢুকে বললেন, কি ব্যাপার, এত দেরি হলো দরজা খুলতে? আমি আমতা আমতা করে বললাম, না, মানে ওয়াশরুমে ছিলাম। আরিয়ান স্বাভাবিক গলায় বলল, বাবা, আমি গেম খেলছিলাম, খেয়াল করিনি। সে যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু এই ভয়টাই আমাদের সম্পর্কের মশলা। যত ঝুঁকি তত উত্তেজনা। রফিক সাহেব হয়তো কোনোদিন জানবেন না যে তার নিজের ঘরেই তার সাজানো বাগানের ফুল তার নিজের ছেলের হাতেই রোজ পিষ্ট হচ্ছে। আর
আমি এখন আর একাকিত্বে ভুগি না। আমার এখন দুটো জগৎ, একটা সমাজের চোখে আদর্শ স্ত্রীর আর একটা বন্ধ দরজার ওপাশে উত্তাল প্রেমিকার। আমাদের এই গোপন বোঝাপড়া কতদিন চলবে জানি না। হয়তো একদিন ধরা পড়ে যাব, হয়তো আরিয়ানের বিয়ে হলে সব শেষ হয়ে যাবে। কিন্তু যতদিন চলছে আমি এই নিষিদ্ধ সুখের প্রতিটি ফোঁটা শুষে নিতে চাই। কারণ সমাজ যাই বলুক, দিনের শেষে নিজের শরীরের দাবি মেটানোটাই আমার কাছে বড় সত্য হয়ে দাঁড়িয়েছে। আপনারাই বলুন, আমি কি খুব বড় ভুল করছি, নাকি পরিস্থিতির শিকার হয়ে নিজের সুখ খুঁজে নিয়েছি? কমেন্ট করে জানাবেন।